আপনি যদি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমরা টপ 15 মোস্ট ইম্পর্ট্যান্ট এবং রিপিটেড এমসিকিউ আলোচনা করব এবং এই এমসিকিউগুলি পূর্ববর্তী বিভিন্ন পরীক্ষায় এসেছে। এমসিকিউগুলির বিষয় হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, গ্রাম সভা, জেলা পরিষদ, সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ এবং সংশোধনী সবকিছুই থাকবে এই এমসিকিউগুলোর মধ্যে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক গ্রাম পঞ্চায়েত জিকে 2026 পার্ট 1। আজকের 15টি প্রশ্নের মধ্যে যদি 10টির উত্তর আপনার জানা থাকে তাহলে আপনার গ্রাম পঞ্চায়েত প্রস্তুতি সঠিক পথেই রয়েছে। তো প্রথম প্রশ্নটি এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন কমিটির সুপারিশে চালু হয়? এটার অ্যান্সার হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। তো এই কমিটি গঠন হয়েছিল 1957 সালে এবং এই কমিটির সুপারিশেই কিন্তু ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 2, 73তম সংবিধান সংশোধনী আইন কোনটির সাথে সম্পর্কিত? তো এই কোয়েশ্চেনটি প্রচুর এসেছে যে 73তম সংবিধান সংশোধনী আইনটি পঞ্চায়েত রাজ সিস্টেমের সঙ্গে সম্পর্কিত। 1992 সালে এই আইন পাশ হয় এবং 24শে এপ্রিল 1993 থেকে এই আইনটি হচ্ছে কি কার্যকরী হয়। কোয়েশ্চেন নাম্বার 3তে আমরা দেখে নিচ্ছি যে সংবিধানের কোন অনুচ্ছেদ পঞ্চায়েত সম্পর্কিত? সংবিধানে অনেকগুলি অনুচ্ছেদ রয়েছে বা আর্টিকেল রয়েছে, তার মধ্যে 243 যে আর্টিকেলটি রয়েছে সেই আর্টিকেলটি হচ্ছে কি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। 243 থেকে 243 ও পর্যন্ত যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলি সবগুলোই হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। কোয়েশ্চেন নাম্বার 4এ পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় কয়টি স্তর রয়েছে? তো এখানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় 3টি স্তর রয়েছে এবং স্তরগুলি হচ্ছে গ্রাম পঞ্চায়েত, যেটি হচ্ছে কি প্রাথমিক এবং নিম্ন স্তর, মিডিল বা মধ্যবর্তী স্তরটি হচ্ছে কি পঞ্চায়েত সমিতি এবং সর্বোচ্চ স্তরটি হচ্ছে কি জেলা পরিষদ। কোয়েশ্চেন নাম্বার 5, ভারতে আধুনিক পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক কাকে বলা হয়? তো এর অ্যান্সারটি হচ্ছে কি বলবন্ত রায় মেহতা, কারণ এই কমিটির সুপারিশেই ভারতে হচ্ছে কি পঞ্চায়েতি রাজ সিস্টেম চালু হয়েছিল। এখানে একটি কনফিউশন থাকতে পারে যে ভারতে পঞ্চায়েতি রাজ সিস্টেম যদি বলা হয় তাহলে তার ফাদার হচ্ছে কি বলবন্ত রায় মেহতা কমিটি বা বলবন্ত রায় মেহতা। যদি ফাদার অফ গ্রাম স্বরাজ বলা হয় তাহলে তার অ্যান্সার হচ্ছে কি গান্ধীজি হবে। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে ভারতে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন রাজ্যে চালু হয়? তো অ্যান্সার হচ্ছে কি রাজস্থান। রাজস্থানে হচ্ছে কি সবার প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় এবং তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু এবং তৎকালীন রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন মোহনলাল সুখারিয়া। এটি কত সালে হয়? তো এর অ্যান্সার হচ্ছে কি 2রা অক্টোবর 1959 সালে এটি হয়। কোথায় হয়? রাজস্থানের নাগর জেলাতে এই পঞ্চায়েতি রাজ সিস্টেম প্রথম প্রবর্তিত হয়। কোয়েশ্চেন নাম্বার 7-এ বলছে যে একটি পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কত? একটি পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ হচ্ছে কি 5 বছর এবং 5 বছর পরে আবার হচ্ছে কি নির্বাচন হবে এবং নতুন পঞ্চায়েত গঠন হবে। কোয়েশ্চেন নাম্বার 8, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন কে পরিচালনা করে? পশ্চিমবঙ্গে স্টেট ইলেকশন কমিশন পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে। আমাদের মনে রাখতে হবে যে পঞ্চায়েত নির্বাচন স্টেট ইলেকশন কমিশন করে থাকে, লোকসভা বা বিধানসভার নির্বাচন হচ্ছে কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করে থাকে। কোয়েশ্চেন নাম্বার 9, গ্রাম সভা কারা নিয়ে গঠিত? কি নিয়ে গ্রাম সভা গঠিত হয়? তো একটি গ্রামের সমস্ত রেজিস্টার্ড যে ভোটার্স রয়েছে তাদেরকে নিয়ে গ্রাম সভা তৈরি হয়। গ্রামের সকল নিবন্ধিত ভোটার মিলে হচ্ছে কি গ্রাম সভা গঠিত হয়। এটি পঞ্চায়েত ব্যবস্থার হচ্ছে কি ভিত্তি। গ্রাম উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখানে নেওয়া হয়। কোয়েশ্চেন নাম্বার 10, সংবিধানের কোন তফসিলে পঞ্চায়েত সম্পর্কিত বিষয়গুলি রয়েছে? তো পঞ্চায়েত সম্পর্কিত বিষয়গুলি হচ্ছে কি 11th শিডিউলে রয়েছে বা তফসিলে রয়েছে। এই তফসিলে যে সমস্ত জিনিসগুলি রয়েছে প্রায় 29টি বিষয় এই তফসিলে রয়েছে। তার মধ্যে হচ্ছে কি কৃষি, গ্রামীণ উন্নয়ন, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ রাস্তা, এগুলো বিভিন্ন বিষয় হচ্ছে কি উল্লেখিত রয়েছে। 11th শিডিউলে 29টি সাবজেক্ট রয়েছে এবং 12th শিডিউলে 18টি সাবজেক্ট রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 11-এ রয়েছে নগর স্থানীয় স্বশাসন ব্যবস্থা কোন সংবিধান সংশোধনীর সঙ্গে যুক্ত? এটি হচ্ছে 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। যদি 73 হতো তাহলে সেটা হচ্ছে কি পঞ্চায়েত রাজ সিস্টেমের সঙ্গে গ্রামীণ স্বশাসন ব্যবস্থা, আর যদি 74 হয় সেটি হচ্ছে কি নগর স্থানীয় স্বশাসন ব্যবস্থা। 74তম সংশোধনীর প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে হচ্ছে কি নগর পঞ্চায়েত, নগর পরিষদ, নগর নিগম, ওয়ার্ড কমিটি এগুলি রয়েছে এবং এখানে 18টি যে বিষয় রয়েছে সেগুলি হচ্ছে কি নগর পরিকল্পনা, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ, এই ধরনের বিভিন্ন বিষয় রয়েছে এখানে। কোয়েশ্চেন নাম্বার 12,
এখানে রয়েছে যে রাজ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন। অ্যান্সারটি হচ্ছে কি গভর্নর। গভর্নর হচ্ছে কি রাজ্য নির্বাচন কমিশনার যে তাকে নিয়োগ করেন। আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে যে স্টেট ইলেকশন কমিশনার যে তাকে নিয়োগ করেন হচ্ছে রাজ্যপাল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাকে নিয়োগ করেন হচ্ছে কি রাষ্ট্রপতি। কোয়েশ্চেন নাম্বার 13 রয়েছে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স কত। তো অ্যান্সারটি হবে 21 ইয়ার্স, মানে 21 বছর হতেই হবে, তার কম হলে কিন্তু প্রার্থী হওয়া যাবে না। এখানে আমাদের কিছু ইনফরমেশন মনে রাখতে হবে, যেমন লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে কি 25 বছর, বিধানসভাও 25 বছর, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে হচ্ছে কি 21 বছর। এবং 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটি 1992-তে এই বয়সটি হচ্ছে কি নির্ধারণ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 14, পঞ্চায়েত সমিতি কোন স্তরে কাজ করে। পঞ্চায়েত সমিতি হচ্ছে কি ব্লক লেভেলে কাজ করে। আমাদের মনে রাখতে হবে যে পঞ্চায়েতি রাজ সিস্টেমে 3টি স্তর রয়েছে। প্রথমে হচ্ছে কি গ্রাম পঞ্চায়েত, যেটি হচ্ছে কি ভিলেজ লেভেলে কাজ করে। তারপরে হচ্ছে কি পঞ্চায়েত সমিতি, যেটি ব্লক লেভেলে, এবং জেলা পরিষদ, যেটি হচ্ছে কি ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করে। কোয়েশ্চেন নাম্বার 15 এবং আজকের লাস্ট কোয়েশ্চেন, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়। তো এটি হচ্ছে কি 24শে এপ্রিল এটি পালিত হয়। তো 24শে এপ্রিলে পালিত হওয়ার কারণটি কি। 24শে এপ্রিলে পালিত হওয়ার যে কারণটি সেটি হচ্ছে কি 24 এপ্রিল 1993 সালে 73তম সংশোধনীর মাধ্যমে এটি কার্যকর করা হয় বা মর্যাদা দেওয়া হয়, এবং এই জন্য 24শে এপ্রিল হচ্ছে কি পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালন করা হয়। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।